নির্বাচনের কথা বললেই অপরাধ মনে করে সরকার, মন্তব্য তারেক রহমানের। রাজনীতিকরণ চেষ্টার অভিযোগ। জুলাই সনদে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা থাকতে হবে, এনসিপির বিক্ষোভ সমাবেশে নাহিদ। সনদ দ্রুত বাস্তবায়নের দাবি। কাতার কিংবা বাংলাদেশ বিমানে সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতি। এবং আওয়ামী লীগের অনাচার দুর্নীতিতে সাংবাদিকদের ভূমিকা তদন্ত হবে, জাতিসংঘের সহায়তা নেবে সরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি তসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। নির্বাচনের কথা বললেই অন্তর্বর্তী সরকার এটিকে অপরাধ হিসেবে ধরে নেয়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনকে অবজ্ঞা করে সংস্কারের মানে কি, এমন প্রশ্নও তোলেন তিনি। সকালে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন প্রশ্ন রাখেন তিনি। আমার বাংলাদেশ এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান তিনি। আমাদের উদ্দেশ্য যেহেতু দেশের স্বার্থ। তারেক রহমানের বক্তব্যে উঠে আসে সমসাময়িক ইস্যু। পতিত স্বৈরাচার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, সরকার তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে জনগণ তা জানতে চায়। বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ আজ জানতে চায় সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। দেশে বিরাজনীতিকরণের চেষ্টা চলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকারের কাছে নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তারা সেটাকে অপরাধ মনে করে। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। অপরপক্ষে এটি গণতান্ত্রিকামী জনগণের জন্য কিন্তু অপমানজনক। চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয়, প্রলুব্ধ করে, তাহলে সংস্কারের তাৎপর্যটা কি? এ সময় সরকারের কাছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চান তারেক রহমান। বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্র বানাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাড়া মহল্লায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ করে জনতার আদালতে আওয়ামী লীগের বিচারের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার রাজধানীতে এক সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদী সংবিধানের মাধ্যমে আওয়ামী লীগ দেশের জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে দেশে কোনো নির্বাচন করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জাতীয় নাগরিক পার্টির এ সমাবেশ। উপস্থিত ছিলেন জুলাই আগস্টের আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, মৌলিক সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, এই বাংলাদেশে বিচার নিশ্চিত হবে, তার আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটা বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে। এই আওয়ামী লীগ ১,৫০০-এর অধিক ভাইকে শহীদ করেছে কিনা, তাহলে এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা। আওয়ামী লীগ যারা পুনর্বাসিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যারা উপদেষ্টা হয়েছেন
তাদের কাছে প্রশ্ন যে আওয়ামী লীগ বাংলাদেশে কোন হত্যা করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়? কোন যদি কিন্তু কোন অথবা নেই, আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ দেশের জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। 16 বছর ফ্যাসিবাদ কায়েম করেছে দলটি। এই নির্বাচন কমিশন কার পারপাস সার্ভ করবে? ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা জনতার আদালত তৈরি করব। যদি এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আমরা বসে থাকবো না। জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে। জুলাই ঘোষণাপত্রে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি উল্লেখ করার দাবি জানান নেতারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডনে চিকিৎসা শেষে 5 মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সকাল 11টায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স অথবা বাংলাদেশ বিমানে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উন্নত চিকিৎসার জন্য 8 জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য প্রায় 4 মাস ধরে লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ায় এখন চলছে দেশে ফেরার প্রস্তুতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরছেন তার 2 পুত্রবধূ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান। সেটা একটু বিলম্বিত হচ্ছে, সেই জন্য ম্যাডাম ঠিক করছে যে ওটা যদি একদম শেষ মুহূর্তে না পাওয়া যায় তাহলে উনি আপনার বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টার দিকে এসে পৌঁছাবেন। আমরা যত জানি এখন পর্যন্ত যে সঙ্গে তার 2 বৌমা আসবেন আর কি। এ নিয়ে শুক্রবার সকালে কথা বলেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। খালেদা জিয়ার ধৈর্যের পরিচয় দিয়েছে, যে নির্যাতন জুলুম অত্যাচারের পরেও যে প্রতিশোধ না নেবার ঘোষণা দিয়েছেন, এটাই তার পরিচিতি বাংলাদেশ এবং বিশ্ব দরবারে তুলে ধরেছে, বাংলাদেশকে মর্যাদাবান করেছে। 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া। লন্ডনে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। টানা 17 দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে 25 জানুয়ারি খালেদা জিয়া তারেক রহমানের বাসায় যান। সেখানেই চলছিল তার চিকিৎসা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের 15 বছরে দেশে অনাচার দুর্নীতির ঘটনায় সাংবাদিকদের ভূমিকা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভায় তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনা, জঙ্গি তকমা দিয়ে ক্রসফায়ারে হত্যা, সাইদের মৃত্যুর গুজবে দেশ জুড়ে তাণ্ডব সহ বিভিন্ন ঘটনায় দেশের সাংবাদিকদের ভূমিকা জানা জরুরি। এর মাধ্যমে সারা পৃথিবীর মানুষ জানবে 15 বছরের শাসন আমলে গণমাধ্যমের ভূমিকা কি ছিল। প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতীয় মিডিয়া অপতথ্য প্রচার করছে আর তাদের সহায়তা করছে আওয়ামী লীগ। এসব অপপ্রচার রুখে দিতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। ইউএনকে বলবো যে গত 15 বছরের বড় বড় যে ঘটনার সময় আমাদের জার্নালিস্টরা কিভাবে জার্নালিস্টরা এই ঘটনাগুলো কিভাবে কভার করেছে, সেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যাসেসমেন্ট করতে চাবো। ইন্ডিপেন্ডেন্টলি যাতে তারা বলে যে কোথায় কোথায় জার্নালিস্টরা কি করেছে। আটকের 8 ঘণ্টা পর দিনাজপুরের বিরল সীমান্তে 2 বাংলাদেশি ও 2 ভারতীয় কৃষককে হস্তান্তর করেছে বিজিবি বিএসএফ। 2 দেশের পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়। এর আগে ধর্মজন সীমান্তে শুক্রবার দুপুরে ধান কাটার সময় 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। পাল্টা জবাবে 2 ভারতীয় নাগরিককে ধরে এনে বিজিবির কাছে সোপর্দ করে বাংলাদেশিরা।
শুক্রবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে রিয়াজুল ইসলামের জমিতে ধান কাটছিলেন 5 কৃষক। এ সময় জমিতে ঢুকে তাদের তাড়া করে বিএসএফ। 5 জনের মধ্যে বিএসএফ সদস্যরা এনামুল হক ও মাসুদ রানাকে ধরে নিয়ে যায়। ঘটনা জানাজানি হলে কারুলিয়াপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের অনন্তপুর গ্রামের থিলিপ সরেন ও অবিনাশ টুডু নামে 2 ভারতীয় নাগরিককে আটক করে। জমি আছে আমাদের, 5 জন লোক ধান কাটতে গেছিল। আমার বোন বেটা পালিয়ে আসতে পারেনি, ওরা পালিয়ে এসে আমার বোন বেটাকে ধরে নিয়ে চলে গেছে। কয়েকজন ছিল পালায় আসছে, আমরা ক্ষিপ্ত হয়ে আবার ওদের ভারতের 2টা লোক আমরা নিয়ে আসছি, এখন দিয়ে বিজিবির হাতে দিয়েছে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ভারতীয় ওই 2 নাগরিককে বিজিবি সদস্যদের হাতে তুলে দেন। পতাকা বৈঠকের পর সন্ধ্যায় 2 বাংলাদেশি ও 2 ভারতীয় কৃষককে হস্তান্তর করে বিজিবি ও বিএসএফ। একটা উঁচা জায়গা আছে, এই উঁচা জায়গাতে ওরা ধানটা পিটাচ্ছিল, মারতেছিল। এই সময় ভারতীয় বিএসএফ আগ্রাসী ভাব নিয়ে এসে তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে। এর আগে জানুয়ারি মাসে বিরলের এনায়েতপুর সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। এ সময় ভারতীয় এক নাগরিককে আটক করে স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং ধন্যবাদ।